যারা ভোটাধিকার প্রাপ্ত, সেই মানুষের ভোট রাজনৈতিক দলগুলো তাদের পক্ষে কি করে আনবে, তার জন্য নানান বার্তা, নানান ব্যবস্থা মানুষের কাছে উপস্থিত করে। সিদ্ধান্ত নিতে হবে মানুষকে, তার বিচার দিয়ে, তার বুদ্ধি দিয়ে। যে কথা বলছে শুধু সেটাই শুনলে হবে না, তার অতীত অভিজ্ঞতা, কারা বলছে, কি বলছে, তাদের পরিচয় কি, এই সবটা মিলে আপনার দৃষ্টিভঙ্গির সঠিক পরিচয় আপনাকে উপস্থাপন করতে হবে। ভুল করলে তার খেসারত আপনাকেই দিতে হবে, আমাদের সবাইকে দিতে হবে। একজন মানুষের একটাই ভোট, একটা বোতাম টিপলেই ভোট হয়ে যায়, কিন্তু আমরা সবাই কি সেই বোতাম টেপার মূল্য জানি? কেউ 500 টাকায় বিক্রি হয়, কেউ 200 টাকায় বিক্রি হয়, কেউ মিথ্যা স্তোক বাক্যে বিক্রি হয়, বাজে কথায় অপপ্রচারে বিক্রি হয়, আর মানুষকে বিভ্রান্ত করাই হচ্ছে এই বুর্জোয়া দলগুলোর কাজ। তাই আজকে যখন নির্বাচন হচ্ছে, এটা পার্লামেন্টের ভোট। দিল্লির লোকসভা, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এই নির্বাচনের পরে জুন মাসে কারা গঠন করবে, আগামী 5 বছর ভারতবর্ষ কারা শাসন করবে ঠিক করতে হবে আপনাদেরকে। তাহলে যারা এখন শাসন করছে ভারতবর্ষে গত 5 বছর, তারাই, তার আগেরও 5 বছর তারাই ছিল, নরেন্দ্র মোদী অ্যান্ড কোম্পানি। তারা কেমন চালিয়েছে, তাদেরকেই আবার নির্বাচিত করব কিনা? আবার আমাদের রাজ্যে যারা আছে, তারা প্রায় 13 বছর হয়ে গেল এখানে রাজত্ব করছে। এই 13 বছরে তাদের খোল নলছে চিনে নিয়েছি আমরা, চেহারা ছবি চিনে নিয়েছি, মাথা থেকে পা পর্যন্ত ভালো না মন্দ আপনারা জানবেন, জীবন দিয়ে উপলব্ধি করছেন। সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। ভুল করলে তার খেসারত গোটা জনগণকেই দিতে হবে। তাই আজকে প্রথম বিচার করব। এখন তো নরেন্দ্র মোদী নানান বেশভূষায় প্রতিদিন উপস্থিত হচ্ছে, যত বয়স বাড়ছে তত তার ফানকা নানকা বাড়ছে। আজকে পাগড়ি পরছে, কালকে টুপি পরছে, কালকে হলুদ জামা, পরশু দিন এটা, তারপরে দিন আরেকটা, নানানভাবে। আমি দেখিনি এরকম জোকার মার্কা প্রধানমন্ত্রী, দেখিনি। প্রত্যেক দিন এক একটা নতুন নতুন, এক একটা ওনার স্যুটের দাম 10 লক্ষ টাকা। ওনার 10 লাখই স্যুট ছাড়া চলে না। কি বলেছিলেন? মাই চায়ওয়ালা কা লড়কা। ওর বাবা নাকি চা বিক্রি করতো। तो चाय वाला का लड़का का अगर 10 लाख की सूट लगता है, তাহলে আমার গরিব জনগণ, সাধারণ জনগণ কলা কি লাখ লাগবে না, স্যুট লাগবে না, খাবার অন্তত একটু চাকরি, একটু মাথা গোজার ঠাই, একটু ছেলে মেয়ের লেখাপড়া, কিয়া কিয়া চায়ওয়ালা কা লড়কা। আবার এসে নতুন করে মানুষের কাছে বোকা বানাত। মানুষ বোকা বনছে না, তাই জন্য তাকে ধর্মের ভিত্তিতে এখন জয় শ্রীরাম লাড্ডু খাওয়ানো হচ্ছে। রামনবমী আবার কি? পশ্চিমবাংলায় কবে রামনবমী ছিল? আর দিদিমণি আবার প্রতিযোগিতায় নেমে গেছেন। রামনবমী স্কুল ছুটি, সরকারি কাজকর্ম ছুটি, রামনবমীতে ছুটি। রামনবমী কোথায় কি হয়েছে আমাদের এখানে? আমরা স্কুলে পড়েছি, স্কুলে পড়িয়েছি, রামনবমী জানতাম না। আমি টাটা জামশেদপুরে আমার দাদা মামা ছিল, সেখানে বিহারি অনেক মানুষজন আছে, তখন বিহারেরই অধীনে ছিল, সেখানে রামনবমী হতো। কিন্তু এখানে কখনো দেখেনি, এ নতুন চালান। এবং এই রামনবমী হচ্ছে অস্ত্র নিয়ে হাঙ্গামা, সংখ্যালঘু এলাকার ওপর দিয়ে চিৎকার করতে করতে যাবে, এমন স্লোগান দেওয়া হবে যাতে উত্তেজনা ছিটকে আসে। রামচন্দ্র এসব শিক্ষা দিয়ে গিয়েছিলেন যে সাধারণ মানুষকে কি করে হাঙ্গামায় যুক্ত করা যায়, বোমা ছোড়া যায়, পটকা ছোড়া যায়, আগুন জ্বালানো যায়। রামচন্দ্রের নাম যুক্ত হবে ভারতবর্ষে দাঙ্গা করার জন্যে। এত বড় অপমান কারা করেছে আর রামচন্দ্র? আমরা তাই বলতে চাইছি, এসব হাঙ্গামা, এসব বাহানা কেন? বাহানার কারণ আছে, বহুত কারণ হ্যাঁ। মোদিজি হ্যালো, মিটিংয়ে আছি, পরে মিটিংয়ে আছি, পরে এই মোদি
2014 সালে, আজ থেকে 10 বছর আগে যখন ক্ষমতায় এলেন, তার আগে নির্বাচনে তিনি বলেছিলেন যে তিনি ক্ষমতায় আসলে কি কি করবেন। তার মধ্যে যে দুটো সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল, সাধারণ মানুষকে আকর্ষণ করেছিল, আমরা বলে বুঝিয়েও পারিনি, মানুষ ভেবেছিলেন সত্যি কথা। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভোট নিয়ে তিনি জিতে গিয়েছিলেন। কারণ এত বড় মিথ্যাবাদী, এত বড় মিথ্যা প্রতিশ্রুতি দেনেওয়ালা খুব সাধারণ লোক হয় না। তিনি বলেছিলেন আমি প্রতি বছর 2 কোটি করে বেকারের চাকরি দেব। লিখিত প্রতিশ্রুতি আছে 2014 সালের বিজেপির ইস্তাহার। हर साल 2 करोड़ बेरोजगार को रोजगार दिलाया जाएगा। আরেকটা প্রতিশ্রুতি কি, যে बहुत बहुत रुपया भारत से बाहर चल गया। কালো টাকা জমা হয়েছে দেশের শিল্পপতি, ব্যবসায়ী, রাজনীতিবিদরা, হ্যাঁ গেছে, ভারতের বাইরে গেছে, সুইস ব্যাংকে জমা হয়েছে, বিভিন্ন ছোটখাটো দ্বীপ রাষ্ট্রের মধ্যে ফেক অ্যাকাউন্ট খুলে সেখানে জমা হয়েছে। কোটি কোটি টাকা ভারতবর্ষে মানুষের থেকে লুণ্ঠন করে নিয়ে জমা হয়েছে। উনি বলেছিলেন हम काला धन वापस करेंगे और हर आदमी का अकाउंट में 15-15 लाख करके डाल देंगे। প্রত্যেকটা লোকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়া হবে। নরেন্দ্র মোদীর লিখিত প্রতিশ্রুতি ছিল। তাহলে আপনারা বলুন যে গত 10 বছরে যদি 2 কোটি করে বেকারের চাকরি হয়, ভারতে 20 কোটি বেকারের চাকরি হতো। কি চেহারা! গত 10 বছরে 14 কোটি মানুষের কাজ চলে গিয়েছে। সরকারি চাকরিতে কোনো নতুন লোক নেওয়া হচ্ছে না, সমস্ত কন্ট্রাক্টরের আন্ডারে। ব্যাংকগুলোকে বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে। ব্যাংকে রিটায়ার্ড স্টাফের জায়গায় নতুন লোক আর রিক্রুট করা হচ্ছে না। রেলওয়েতে এই মুহূর্তে 3 লক্ষ ছেলে মেয়ের চাকরি হতে পারে, নেওয়া হচ্ছে না। 15-16 লক্ষ লোককে এখনই সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি দিতে পারে, কোথাও চাকরি দিচ্ছে না। আর এই নরেন্দ্র মোদী এখন আবার ধাপ্পাবাজি দিচ্ছে আবার মানুষের কাছে। আপনাকে কলার ধরে বলতে হবে এই ধাপ্পাবাজকে, এই ফ্রেকবাজ প্রধানমন্ত্রীকে বলতে হবে, তুমি তো বলেছিলে 2 কোটি করে বেকারের চাকরি, 20 কোটি বেকারের চাকরি হতো। আমার ঘরের ছেলেটা বেকার কেন? তার তো বয়স 35-40 হতে চললো, চাকরি পায়নি কোনো। তুমি প্রধানমন্ত্রী হচ্ছে, তোমার সাঙ্গ বাংলা দেশ লুট করে কোটি কোটি টাকা কামাচ্ছে। তোমার পয়লা নম্বর সগরেদ আদানি, গৌতম আদানি। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে পৃথিবীর 500-600তম নম্বরেও তার ধনীর তালিকায় সে ছিল না। আজকে এই 10 বছরের মধ্যে গৌতম আদানি পৃথিবীর 2য় শ্রেষ্ঠ ধনী। কোথা থেকে এই টাকা সে রোজগার করেছেন? ভারতবর্ষের সরকার তাকে সব দিয়ে দিয়েছে। 14-15টা এয়ারপোর্টের মালিক, 8-10খানা বন্দরের মালিক হয়ে গেছে, রেলওয়ে স্টেশনের মালিক হয়ে যাচ্ছে। গোটা দেশের সমস্ত, আপনি ভেবেছেন কখনো এয়ারপোর্ট বিক্রি হয়ে যাবে? আমার বন্ধুর মেয়ে আহমেদাবাদে থাকতো, সে গেছে আহমেদাবাদে, গিয়ে দেখছে, ঘুরে এসে বলছে কি রে ভাই, গতবারও গিয়ে দেখেছি এমনি যেমন থাকে আমার এয়ারপোর্টগুলো, তাই ওখানে এবার নেমেই দেখছি আদানি 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 আদানি। এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছে গৌতম আদানির কাছে। এইরকম একটার পর একটা এয়ারপোর্ট, একটার পর একটা জাহাজের বন্দর, রেলওয়ে স্টেশন বিক্রি করে দেওয়া হচ্ছে। আপনারা কখনো ভাবতে পারেন রেলের স্টেশন বেসরকারি হাতে চলে যাবে, জাহাজের বন্দর চলে যাবে? কয়লার খনি মধ্যপ্রদেশের জঙ্গলের মধ্যে, বিশাল কয়লার খনি, সেই খনি সহ জঙ্গল সহ মানে কয়েক হাজার বর্গ কিলোমিটার এলাকা তাকে তুলে দেওয়া হলো কম পয়সায়। আর কি দেবে? এই আদানিরাই গোপনে বিজেপির ফান্ডিং করছে। আপনি বিজেপির অফিসে যান দিল্লিতে, তাদের যে অডিটোরিয়াম আছে, এয়ার কন্ডিশন অডিটোরিয়াম, নেতাজি ইন্ডোরের মতো, সেইখানে সব তাদের আলাপ আলোচনা সারা দেশ থেকে লোক নিয়ে এসে হয়। তাদের থাকার হোস্টেল আছে, কোটি কোটি টাকার ব্যবস্থা। এই টাকা আপনার আমাকে কান মুলে নিয়ে চলে গেছে, আর মুখে বড়কা বড়কা বাত বলছে। আপনার একদিন, ওদের 5 বছর। একবার ভুল করলে খেসারত বইতে হয়। ধর্মের ভিত্তিতে ভোট হয় না, ধর্মের ভিত্তিতে রাজনীতি হয় না। আপনি যখন দেশের অর্থনীতি ঠিক করবেন তখন বলতে পারবেন না এই অর্থনীতির মানে 60% হিন্দুদের জন্য, 40% মুসলমানের জন্য,
বা 20% খ্রিস্টানের জন্য, 10% বুদ্ধের জন্য, এটা বলা যাবে না। আপনি যখন লেখাপড়ার যখন আইন করবেন তখন বলতে পারবেন না যে এই শিক্ষার জন্যে 90% হিন্দুদের, বাকি 10% অন্য ধর্মের। না, উপর থেকে যা ঠিক হবে এটা গোটা ভারতবর্ষের নাগরিকের জন্য। তাহলে কিসের হিন্দু মুসলমান হচ্ছে রাজনীতি? ধর্মের জায়গায় থাকবে চিরকাল, তাই শিখে এসছি আমি। আর যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে তারা আসলে ধান্দাবাজি করে। আসল মানুষের যে পেটের কথা, আসল চাকরির কথা, মাথা গোজার কথা, কি চেহারা জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়নি, বাজার ছাড়া দাম হয়ে যায়নি। সরকারের দায়িত্ব কি? প্রত্যেকটা জিনিসের চেহারা কি? দোকানগুলোই যান, মাল বিক্রি নেই, মানুষের হাতে পয়সা নেই। মানুষের হাতে পয়সা না হলে মাল বিক্রি হবে না। মাল যদি বিক্রি না হয় সে পাইকারের থেকে মাল নেবে না। পাইকার যদি মাল বিক্রি করতে না পারে কারখানার গোডাউন খালাস হবে না। কারখানার গোডাউন যদি খালাস না হয় কারখানার চাকা ঘুরবে না। কারখানার চাকা যদি না ঘুরে শ্রমিকের চাকরি চলে যাবে, লে অফ হবে, ছাঁটাই হবে। শ্রমিকের চাকরি যদি চলে যায় তাহলে সে পেয়ারা বাগান থেকে, কালীবাজার থেকে সে অটোতে উঠবে না। অটো চালকের আয় কমে যাবে, রিক্সা চালক একটা আরেকটাকে ধাক্কা মারবে, বাজারের দোকানে বিক্রি হবে না, কারখানা বন্ধ হবে, একে অপরকে ধাক্কা মারবে, অর্থনীতি চৌপাট হবে। অর্থনীতির ভাষায় একে বলে কাস্কাডিয়ান এফেক্ট। জলপ্রপাতের মতো একটা আরেকটাকে ধাক্কা মারে। এই সর্বনাশ ভারতবর্ষে করছে নরেন্দ্র মোদী আর কোম্পানি। আর আপনি যখনই বলবেন আপনাকে হিন্দু মুসলমানের তামাশা দেখানো। দোকানে কি চালের দাম, ডালের দাম, তেলের দাম হিন্দু মুসলমানে আলাদা করেন? চাকরি বাকরি অমুক তমুক এসব হয় না আইনের ক্ষেত্রে। তাহলে কি সমস্ত গোলাবাজি দেওয়া হচ্ছে? আসলে নিজের ব্যর্থতাকে ঢেকে মানুষকে বোকা বানানোর ফুলঝুরি দেওয়া হচ্ছে। আপনি তাতে বোকা বনবেন কিনা ঠিক আপনাকে করতে হবে। আর এই নরেন্দ্র মোদী অ্যান্ড কোম্পানি, তিনি বলেছিলেন বিদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ধরে আনবেন আর প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দিয়ে দেবেন। কেউ পেয়েছেন? পান। উল্টে কি হয়েছে? উল্টে নরেন্দ্র মোদীর প্রথম 5 বছরের শাসনকালেই ভারতবর্ষের 35টা লোক আমার দেশের ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা, কেউ 10,000 কোটি, কেউ 20,000 কোটি টাকা লোন নিয়ে বিদেশে পালিয়ে চলে গেছে। দেশের সরকার এদের কলার ধরে নিয়ে চলে আসতে পারে, কিন্তু একজনকেও ধরে নানান ফন্দি ফিকির চলছে। এই 35টা লোকের মধ্যে ওই যে ললিত মোদী, নিলয় মোদী, নীরব মোদী, বিজয় মালিয়া, 35টার মধ্যে 33টা গুজরাটি, মোদীর নিজের রাজ্যের লোক, পেয়ারের ভাই। এরা দেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে চলে গেছে লোন, 1 পয়সা শোধ করেনি, ব্যাংকগুলোকে দেউলিয়া করছে। আর নরেন্দ্র মোদী নানা রকম বাহানা দিচ্ছে এরা টোটাল ফান্ডিং করেছে বিজেপিকে, টাকা পাঠায় বিভিন্নভাবে, এরা লুট করছে দেশে। নরেন্দ্র মোদীর কোনো অধিকার আছে মানুষের কাছে ভোট চাওয়ার? এই সমস্ত কথা বলে আপনাদেরকে? অর্থনীতির কি ওকে বলতে হবে? বিজেপি, যার বিজেপিওয়ালা যদি কেউ আসে তাকে বলবে যে 2 কোটি করে বেকারের চাকরি কি হলো বছরে? জবাব দে আগে জবাব দে যে 15 লক্ষ টাকা ওই যে এটিএম এর লাইনে সব দাঁড় করিয়ে দিয়েছিল। কালা রুপয়া हम पकड़ेंगे, काला धन वापस करेंगे, काला रुपया पकड़ेंगे বলে সমস্ত নোট বাটে। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে পড়লো এটিএম এর লাইনে। কত মানুষ অন্ধ আলোতে রোদ্দুরে পুড়ে মরে গেল। 100% টাকাই প্রায় ফেরত ঘরে চলে এসছে। একটা টাকাও তো ধরা পড়লো না। বলেছিল টাকা আটকে যাবে, টাকা শো করতে পারবে না, সব টাকাই তো প্রায় ঘরে ফিরে আসে। তাহলে লাভ হলো কোথায়? আসলে ওর মধ্যে কিছু কালো টাকা কেউ সাদা করে নেওয়া হলো, যারা নরেন্দ্র মোদীর পেয়ারের লোক। মাঝখান থেকে বহু মানুষ এটিএম এর লাইনে পড়ে মারা গিয়েছিল সেদিন। কৈফিয়ত দেবেন না? ওর কলার চেপে ধরা উচিত। এতগুলো মানুষের প্রাণ কেড়েছ, তুমি জবাব দাও। কিয়ন অধিকারে তুমি প্রধানমন্ত্রীর আসনে বসে আছো? চায়ওয়ালা কা লড়কা। তোমার ডিগ্রি কোথায়? ও নাকি বিএ পাস, এমএ পাস, কোনো ডিগ্রি দেখাতে পারে? কিচ্ছু নেই। গুজরাট বিশ্ববিদ্যালয় ও প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থাকার সময় একটা ওখানকার ভিসিকে দিয়ে একটা বার করে নিয়ে এসছে এমএ সার্টিফিকেট। আপনি বাপের জন্মে আমরা কেউ শুনিনি। সাবজেক্ট কি? বলে হোল পলিটিক্যাল সায়েন্স। হোল পলিটিক্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি ভারতবর্ষে কোনো বিশ্ববিদ্যালয়ে আমরা শুনিনি, মোদি পেয়েছে। আর বিএ পাস ওর নামে ওই নরেন্দ্র মোদী একটু সাগর দামোদর আছে, আর একটা কি নাম আছে, ওটা উড়িয়ে দিয়ে দিল্লিতে আরেকজন প্রাইভেট পরীক্ষা দিয়েছিল, সেটাও
পকেটে ঢুকিয়ে নিয়েছে। এই সমস্ত চোর চিটিংবাজরা আমার দেশের শাসন করছে। কত বড় চোর এরা! কি বলেছিল? না খাউঙ্গা না খানে দুঙ্গা। আমরা বললাম বাহ, দারুণ লোক, খাবেও না এক পয়সা, কাউকে খেতেও দেবে না, নিট অ্যান্ড ক্লিন, এদেশে এই লোকই যোগ্য। अब क्या देखा नरेंद्र मोदी जी? না খাউঙ্গা না খানে দুঙ্গা। উনি নির্বাচনী বন্ড বানিয়েছিলেন, এই বন্ডের মাধ্যমে শিল্পপতিরা টাকা দেবে, রাজনৈতিক দলকে নির্বাচনে লড়ার জন্য সাহায্য করবে। কোন শিল্পপতি কাকে কত টাকা দিল কেউ জানতে পারবে না। নির্বাচনী বন্ড তারা কিনবে, আর সেই নির্বাচনী বন্ড তারা যে পার্টিকে দেবে তারা ভাঙিয়ে টাকা তুলে নেবে। কিন্তু সেটার মধ্যে কোনো এমন জ্ঞানাকল থাকবে যে কে নির্বাচনী বন্ড কিনছে আর সেই বন্ড কাকে দেওয়া হচ্ছে, সে টাকা ভাঙিয়ে কে নিচ্ছে, তার কোনো উপায় জানার কোনো ব্যবস্থা থাকবে না। এইভাবে ভারতবর্ষের কালোবাজারি, দুর্নীতিগ্রস্ত কিংবা শিল্পপতি যারা বিভিন্নভাবে মানুষের সর্বনাশ করে চলেছে, তাদের থেকে টাকা কামাবার ব্যবস্থা করেছিলেন হচ্ছে নরেন্দ্র মোদী অ্যান্ড কোম্পানি। রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র আমরা ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, সেদিন বিরোধিতা করেছিলাম যে এই ব্যবস্থা চরম বেআইনি, এই ব্যবস্থা চোরা কারবার, এই ব্যবস্থাকে বলবৎ করা যাবে না, এর বিরুদ্ধে আমরা লড়াই করব। আমরা ছাড়া কেউ বিরোধিতা করেনি। আর সবচেয়ে বেশি টাকা পেয়েছে 6,500 কোটি টাকা নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি, আর সেকেন্ড হচ্ছে আমার রাজ্যের হাওয়াই চটি পড়া সততার প্রতীক 1600 কোটি টাকার ওপর পেয়েছে, প্রায় 2000 কোটি টাকার কাছাকাছি। কাহা থা আপকা? আপনি যে বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, আমরা সুপ্রিম কোর্টে আমাদের কমরেড সীতারাম ইয়েচুরি, পার্টির সম্পাদক, তিনি মামলা করেছিলেন, তার সাথে আরো দুজন মামলা করেছিলেন। সেই মামলা কয়েক বছর ধরে চলেছে। তারপর সুপ্রিম কোর্ট রায় দিয়েছে নির্বাচনী বন্ড সম্পূর্ণ বেআইনি, সম্পূর্ণ অসাংবিধানিক। এই বন্ড ব্যবস্থা এখনই চৌপাট করে দিতে হবে, এবং কে কাকে কত টাকা দিয়েছে, কোন দলকে দিয়েছে, তা এক্ষুনি, মানে ওর বন্ডটা দিচ্ছিল স্টেট ব্যাংকের মাধ্যমে, স্টেট ব্যাংকে প্রকাশ করতে হবে কাকে কত টাকা দিয়েছে। এই কথা সুপ্রিম কোর্টের রায় বলেছিল, এবং সেটা বলা, আর স্টেট ব্যাংক যদি বলে দেয় তাহলে তো ধরা পড়ে যাবে যে মোদি বেটাই সবচেয়ে বেশি টাকা নিয়েছে। তাই মোদি স্টেট ব্যাংকের চেয়ারম্যানকে দিয়ে সুপ্রিম কোর্টে অ্যাপিল করালো যে হুজুর, এই কাজটা অনেক লম্বা, বহুত বড় কাজ, আমার এর জন্য অনেক কাগজ ঘাটতে হবে, আমাকে জুন মাস পর্যন্ত টাইম দিতে হবে। মানে হচ্ছে 1 জুন আমাদের এখানে যেদিন শেষ হচ্ছে সেদিন সারা দেশে নির্বাচন শেষ হচ্ছে, শুরু হয়ে গেছে গত মার্চের থেকে। তাহলে এই নির্বাচন শেষ হয়ে যাবে, তারপরে মানুষ জানতে পারবে কে কাকে কত টাকা দিয়েছে, কোন চোর কত টাকা নিয়েছে। সেই জন্য এটা বলা হয়েছিল। আমরা সাথে সাথে সুপ্রিম কোর্টকে বললাম যে আজকে একটা ব্যাংকে গেলে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে জানতে গেলে একটা বোতামে আঙুল দাবাবে আর সাথে সাথে টোটাল পিকচার বেরিয়ে আসবে। আজকের এই অত্যাধুনিক সিস্টেমে 4 মাস 3 মাস লেগে যাবে কে কাকে কত টাকা দিয়েছে। একদিনের ব্যাপার, 1 ঘন্টার ব্যাপার, কেন এটা লাগবে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একেবারে সাথে সাথে রায় দিয়েছেন 48 ঘন্টার মধ্যে সমস্ত প্রকাশ করে দিতে হবে, আর কোনো কথা শুনবো না। পাপ বলে স্টেট ব্যাংকের চেয়ারম্যান সমস্ত বার করে দিল। তাহলে 4 মাস সময় চেয়েছিলেন কেন? কে আপনাকে চাইতে নির্দেশ দিয়েছিল? নিশ্চয়ই নরেন্দ্র মোদী, নিশ্চয়ই এই বিজেপির পান্ডারা, নিশ্চয়ই মমতার গোষ্ঠীর লোকেরা যারা হাজার হাজার কোটি টাকা নিয়েছে, তাদের কথায় স্টেট ব্যাংকের চেয়ারম্যান বাধ্য হয়েছিলেন, নাহলে তার চাকরিও তো থাকবে না। তাই তাকে দিয়ে বলানো হয়েছিল হুজুর অনেক সময় লাগবে হিসেব বার করতে। আর ঘাড়ে যখন একখানা গর্দানে মারল সুপ্রিম কোর্ট, 1 থাপ্পড় মেরেছে, তারপরের দিনই বলছে এই তো সমস্ত রিপোর্ট বের করে দিল। তাতে দেখলাম সবচেয়ে বেশি টাকা 6,500 কোটি টাকা শুধু মোদি নিয়েছে, নিল কাদের থেকে।
চোর 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 বাটপার। আজকে ওষুধের দোকানগুলো দেখুন, ওষুধের দামগুলো দেখুন, যে ওষুধ আপনাকে প্রতিদিন খেতে হয়, এই নির্বাচনী বন্ডে ওরা টাকা দিয়েছে আর ওষুধের দাম সমস্ত বাড়িয়ে দিয়েছে, যা সরকার রেগুলেশনের মধ্য দিয়ে দাবিয়ে রাখতে পারে। ওইখানে ঘুষ দিয়েছে নির্বাচনী বন্ডের মাধ্যমে, ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। ওই যে দুধের দাম আমরা বাড়িতে যে এখানে মাদার ডেয়ারি এবং আরেকটা যে ডেয়ারির যে দুধ খাই, যে দুধ কোম্পানিগুলো আমাদের সময় সরকারি হাতে ছিল, মমতা সেটা বেসরকারি হাতে তুলে দিয়েছে। ওই কোম্পানিগুলোর থেকে কোটি কোটি টাকা মমতা বন্ড নিয়েছে আর ওদেরকে বলছে তোরা লুটে নে। প্রত্যেকটা দুধের প্যাকেটের দাম বাড়িয়ে দিয়েছে, গরিব মানুষের সর্বনাশ করেছে। ও যে 2000 কোটি দিয়েছে, 5000 কোটি টাকা তুলে নিয়েছে। এই চোর বাটপারেরা ভারতবর্ষ চালাচ্ছে, এই চোর বাটপারেরা বাংলার রাজত্ব চালাচ্ছে। তারা সতী সাজছে, সততার প্রতীক সাজছে, মানুষকে বোকা বানাচ্ছে, আবার ভোটের সময় ভোট চাইছে। আপনি বলবেন না যে দুধের পেছনে প্রতি মাসে আমার 150-200 টাকা এক্সট্রা খরচ হচ্ছে কেন? আপনি বলবেন না ওষুধের পেছনে প্রতি মাসে আমার 1000 টাকা খরচ বেড়ে গেল কেন? আপনি বলবেন না 1 লক্ষ টাকা কোম্পানির পুঁজি। ভাবুন, আপনি একটা কোম্পানি তার পুঁজি টোটাল ক্যাপিটাল দেখাচ্ছে 1 লক্ষ কোটি টাকা, 1 লক্ষ টাকা, আর সে বিজেপিকে ওই ফান্ডে দিয়েছে 50 কোটি টাকা, কেউ 20 কোটি টাকা। 1 লাখ টাকা যার পুঁজি, সে 20 কোটি টাকা দেয় কি করে? 50 কোটি টাকা দেয় কি করে? তাহলে 1 লাখ টাকাটা দিয়ে ফালতু একটা কোম্পানি খোলা হয়েছিল বেনামে। আসল লোককে আপনাকে টের পেতে দিচ্ছে না। এই জোচ্চোরের রাজত্ব চলছে। এই জোচ্চোরেরা আবার বলছে আমাকে ভোট দিন। আপনার স্ট্যাটিস্টিক্স নিতে হবে, 10 বছরে আপনি মানুষের জন্য কোন কাজ করেছেন, গরিব ছেলে মেয়ে বেকারদের জন্য কি কাজ করেছেন, জিনিসপত্রের দাম কমাবার কি করেছেন, কৃষকদের কি করেছেন। লক্ষ লক্ষ কৃষক দিল্লিতে জমায়েত হয়েছিল, 3 আইনের মধ্য দিয়ে সর্বনাশ আইনটা রোখা হয়েছে, কিন্তু তাদের যে স্বামীনাথন কমিশনের যে রিপোর্ট 1.5 গুণ ফসলের দাম দিতে হবে, সেই দামে বলেছিলেন। আমরা দেখছি 3 বছর হয়ে গেল, কি করেছেন? চিটিংবাজ, কিচ্ছু করেননি। মাথার ওপর একটা ডাকাত বসে আছে, এখানে একটা চোর বসে আছে। এই চোর আর ডাকাতের মাঝখান থেকে আপনাকে রাস্তা পার করতে হয়। মাথা একবার ভুল করলে পরে আবার ডাকাত আর চোরের খপ্পরে পড়তে হয়। আপনার একদিন, ওদের 5 বছর। আমরা তাই বলতে চাইছি মানুষকে, কিন্তু আমরা বলছি না। এদেশের অর্থমন্ত্রীর নাম নিশ্চয়ই জানেন, নির্মলা সীতারামন, সাউথ ইন্ডিয়ান মহিলা, শিক্ষিত মহিলা। তার স্বামী ডক্টর প্রভাকর, অর্থনীতির অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তার রিসার্চ ওয়ার্ক আছে বিদেশে। তিনি এই নির্বাচনী ফান্ড নিয়ে সাংবাদিক সম্মেলন করে বলেছেন, এই যে টাকা, এই নির্বাচনী বন্ড, এই নির্বাচনী বন্ড শুধু ভারতবর্ষের বৃহত্তম কেলেঙ্কারি নয়, সারা দুনিয়ার বৃহত্তম দুর্নীতির কেলেঙ্কারি। এইটা বলেছেন আমাদের অর্থমন্ত্রীর স্বামী, সাংবাদিক সম্মেলন করে বলেছেন। যারা বলেছেন আপনারা যদি ভারতকে বাঁচাতে চান, এই মোদি অ্যান্ড কোম্পানিকে একটা ভোটও দেবেন না। কে বলছেন? ভারতবর্ষের অর্থমন্ত্রীর স্বামী বলছেন। অর্থমন্ত্রী এবার নির্বাচনে, তিনি যদিও রাজ্যসভার সদস্য, তাকে লোকসভায় দাঁড়াতে বলা হয়েছিল, তিনি দাঁড়াননি। কেন দাঁড়াননি ভবিষ্যৎ বলবে, তিনি এখনো মুখ খোলেননি। কিন্তু গোটা মন্ত্রিসভাটা চোর। দিল্লিতে যারা বসে আছে ডাকাতি করছে, আর শুধু আম্বানি আদানিদের পেট মোটা করে যাচ্ছে, আর দেশ জোড়া কোটি কোটি বেকার সৃষ্টি করে যাচ্ছে। মা বোনদের যত কোনো সুরাহা করছে না, শিক্ষার কোনো সুরাহা করছে না। গোটা শিক্ষা ব্যবস্থাটাকে তুলে দিয়ে, বিজ্ঞানকে তুলে দিয়ে হিন্দুয়ানি চাপাচ্ছে। আমরা ধর্ম সবাই যে যার মানি, কিন্তু বিজ্ঞানীদের সবাই দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলছেন, হাজার হাজার বছর আগে, লক্ষ বছর আগে ভারতবর্ষে প্লাস্টিক সার্জারি চালু ছিল। তা না হলে মানুষের মাথায়, মানুষের বডিতে হাতির মাথাটা সেট করলো কি করে? প্লাস্টিক সার্জারিটা কি লক্ষ লক্ষ বছর আগে চালু ছিল। এই যদি এই গেলাতে চাইছে, এই জ্ঞানবোধ নিয়ে যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে আমার দেশের কি হবে? এইভাবে গোটা দেশটাকে বুড়ভাগ বানাবে। তার সাথে রয়েছে আমার রাজ্যের, এ তো কেচ্ছা শেষ নেই। এটা একটা মন্ত্রিসভা না, চোরেদের জোট, মাথা থেকে পা পর্যন্ত চোর। এই চোরদের আপনারা দেখেছেন, আপনারা এই চোরের মন্ত্রিসভা আমাদের রাজ্যকে লুট করেছে। আজকেও তো দেখা যাচ্ছে, প্রত্যেক দিন দেখা যাচ্ছে মন্ত্রী কোটি কোটি টাকা সহ ধরা পড়েছে, সারা দেশ যায়। লজ্জা নেই? নির্লজ্জের মতো ওই পতাকা কারাবর, নিশ্চয়ই তারা চোর, চুরিকে সমর্থন করে। কারণ চোর বেঁচে থাকলে তাদেরও চুরি আসবে পকেটে।
সাধারণ মানুষের সম্পদ চোরকে যারা সমর্থন করে তারাই আজকে তৃণমূল করতে পারে, আর কেউ না। এই যে 25,000 ছেলে মেয়ের চাকরি গেছে, এসব তো যাওয়ার মতো না। যোগ্য ক্যান্ডিডেট আছে, কিন্তু এই যোগ্য অযোগ্য চাল আর কাপড়কে আলাদা করবে কে? মমতা ব্যানার্জি চাল কাপড়কে মিশিয়ে রেখে সেখান থেকে কোটি কোটি টাকা তুলেছে তার দলের নেতারা, মন্ত্রীরা। সে টাকা এত বড় একটা কাণ্ড ঘটেছে মমতা জানেন, এত বড় একটা নেটওয়ার্ক তিনি জানেন, তিনি ধোয়া তুলসী পাতা, তিনি জানেন, তার ভাইপো জানেন টাকা ঢুকেছে কালীঘাট। আর এই ছেলে মেয়েদের সর্বনাশ হচ্ছে। সুপ্রিম কোর্ট তার এই যে ওএমআর সিট 20 বছর রেখে দেওয়ার কথা, কেন সেই ওএমআর সিট ধ্বংস করা হয়েছিল? মমতা জবাব দাও, চোরেদের মুখ্যমন্ত্রী জবাব দাও। ওএমআর সিট কেন ধ্বংস করেছে? তাহলে তো এই ছেলে মেয়েগুলোর যোগ্য অযোগ্য আজকেই প্রমাণ হয়ে যেত, একটা যোগ্যের চাকরি যেত না। যাতে না ধরতে পারে কে যোগ্য আর কে অযোগ্য, তাই ওএমআর সিট হাবিস করে দেওয়া হয়েছিল। এমন একটা কোম্পানিকে গোপনে টেন্ডার দেওয়া হয়েছিল ওএমআর সিটের জন্য, যা সম্পূর্ণ বেআইনি। আর সব কিছুর পরে যে 18, 19, 20 হাজার যা আছে সেটাই যোগ্য অযোগ্য। পরের যে 5,000 যেটা সুপার নিউমারিক পোস্ট বলছে, সে পারে, কোথাও পারে না। স্কুল সার্ভিস কমিশনের মধ্যে যে 20,000-এর তালিকা আছে তার বাইরে একটাও রিক্রুটমেন্ট হতে পারে না, আইনে রয়েছে। সুপার নিউমারিক, কারণ তাদের টাকা নিয়েছে। এক একজনের থেকে 20 লাখ 25 লাখ করে তৃণমূলের নেতারা টাকা নিয়েছে। নেতা টাকা নিয়ে মানে একা নিয়ে পালিয়ে যেতে পারবে না, সেই টাকার ভাগ কালীঘাটে পৌঁছেছে, তৃণমূল ভবনেও পৌঁছেছে। সুতরাং দে আর বাউন্ড, দে আর কম্পেলড তাদেরকে চাকরি দিতে, তাহলে তারা রাস্তায় নেমে বাস্ট করবে। তাই এসএসসি চেয়ারম্যান বলেছিলেন এই 5,000-এর তো ব্যবস্থা করতে হবে, এদের তো টাকা নেওয়া হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ, আরে মিটিংয়ে আছি পরে। তা স্বাভাবিকভাবেই আমরা যেটা বলতে চাইছি যে এই যে কোটি কোটি টাকা তারা নিয়েছে সুপার নিউমারিক পোস্টে, তাদের একটারও চক্কতা এবং সাদা খাতা জমা দিয়েছে, তারা লিস্টের বাইরে। তারা এই টাকার চাকরি কি করে হয়? হতে পারে না। তাহলে এই 5,000 তো কোনো মতেই না। এই টাকা, এইটা বিশেষ মন্ত্রিসভার অনুমোদন ছাড়া এসএসসি পারে না দিতে। মন্ত্রিসভার ক্যাবিনেট মিটিংয়ে ডিসিশন হয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে, সম্পূর্ণ বেআইনি কাজ। মন্ত্রিসভার ক্যাবিনেট মিটিং মানে ক্যাবিনেট হেডেড বাই চিফ মিনিস্টার। উইদাউট চিফ মিনিস্টার ক্যাবিনেট হতে পারে না। মমতা ব্যানার্জির মন্ত্রিসভার নেতৃত্বে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে এই 5,000 বেআইনি পোস্টকে তোমরা আইনি করে নাও, তাদেরকে চাকরি দাও। যেই 5,000 কোনো পরীক্ষাই দেয়নি, যে 5,000-এর কোনো হিসাবেই আসে না, তাদের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে শুধু। ফলে এই মন্ত্রিসভা যে বেআইনি কাজ করেছে তার জন্য সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে, সিবিআই এদেরকে ধরে এনকোয়ারি করবে, প্রয়োজন পড়লে কাস্টডিতে নিয়ে জেলখানায় ঢুকিয়ে মমতাকে এনকোয়ারি করবে, এই অর্ডার দিয়েছে। দেখুন কাল সোম মঙ্গলবার কি রায় হয়। ওরা তো কাঁপুনি শুরু হয়ে গেছে, ওরা এখন সুপ্রিম কোর্টে গিয়ে সতী সাজতে চাইছে, পারবে না, সতী সাজতে পারবে না। গোটা মন্ত্রিসভা জেলখানায়, প্রথম জেলখানায় যাবে ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী। উইদাউট হিজ পারমিশন কোনো কিছু হতে পারে না। নির্বাচনের মুখে দাঁড়িয়ে একটার পর একটা তৃণমূলের আসল পর্দা ফাঁস হয়ে যাবে। একটা রাজনৈতিক দল না চোর, কুলাঙ্গার, ডাকাত, গুন্ডা, ধর্ষণকারীদের দল, তা প্রমাণ করতে হবে। তারাই প্রমাণ করে দিচ্ছে। নাহলে সন্দেশখালীর মতো ঘটনা ঘটে, গায়ে মানুষের চামড়া থাকে, আর কেউ তৃণমূল করে? যাদের বাড়িতে মা বোন আছে এরপরেও তৃণমূল করে। রাত্রিবেলা ফোন করে বলছে তোর বউকে রেডি রাখ, আমার লোক যাচ্ছে পাঠিয়ে দিবি। পিঠে পুলি বানাতে হবে। যে না করেছে তাকে গিয়ে মেরে লোহার ডান্ডা দিয়ে হাড়গোড় ভেঙে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত তো সবাইকেই বাধ্য হতে হয়েছে। প্রতিদিন কোনো না কোনো মহিলাকে যেতে হয়েছে। দুজন করে যেত, একজন বাইক নিয়ে চালাচ্ছে আর পেছনে একজন বসে আছে রিভলভার পকেটে নিয়ে। সে যাওয়ার পর চুপচাপ তাকে গিয়ে ওই মহিলাকে ওই বাইকের মাঝখানে বসতে হতো। তারপর তাকে নিয়ে চলে আসতো পার্টি অফিসে। তারপর সারা রাত তার উপর অত্যাচার, আর সেই ক্লান্ত অবসন্ন শরীরে সকাল ভোরবেলায় বাড়িতে।
একজন নয়, দুজন নয়, দিনের পর দিন আমার সন্দেশখালীর মা বোনের ওপর এই অত্যাচার চালিয়েছে তৃণমূলের শিবু হাজরা, উত্তম সর্দাররা, শাহজাহানের সাকরেদরা। যারা তৃণমূল করছেন তাদের বাড়িতে মা বোন নেই, মা বোনের প্রতি কোনো দায়িত্ববোধ নেই, সভ্যতা সততা নেই। এই কাণ্ড ঘটার পরেও বলছেন তৃণমূলকে ভোট দিন আমার মা বোনের ইজ্জত খাওয়াকে তারিফ করবার জন্যে। পায়ে জুতো থাকলে পিটিয়ে ছাতু করে দিলে মমতা জবাব দিক, মমতা জবাব দিক। তিনি একজন মহিলা হয়ে এই মহিলাদের অত্যাচারের কি ব্যবস্থা করেছেন? শাহজাহানকে তিনি রাজপুত্রের মতো গার্ড দিয়েছেন। শাহজাহান কি ছিল? এটা ওই ট্রেকারের কন্ডাক্টর ছিল। সে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক, শুধু আমাদের না, বিদেশে পর্যন্ত পাঠিয়েছে। কোটি কোটি টাকা তা সাধারণ চাষের জমি কেটে সেখানে ওই বিদ্যাধরী কালিন্দী সমস্ত নোনা জল ঢুকিয়ে দিয়ে সেখানে ভেরি বানিয়ে কোটি কোটি টাকা চাষ। আর মানুষের কোনো কাজ নেই, কিছু বললেই ঠ্যাঙান। বিদেশ সব পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে, ছেলেরা কেউ বাড়ি থাকে না, আর মেয়েদের ওপর অত্যাচার। এই তো চেহারা। তারপরে তো দেখলেন গতকাল পরশু যে সন্দেশখালীর সেই শাহজাহানেরই এক আত্মীয় ভেরির ভেতরে সেই সরু রাস্তার ভেতর, সেখানে তার ঘর, তার মাটির নিচে আগ্নেয়াস্ত্র ঢিবি, বিদেশ থেকে আগ্নেয়াস্ত্র আনা হয়েছে। এই যদি চেহারা হয়, গোটা পশ্চিমবাংলা জুড়ে এই আগ্নেয়াস্ত্রর আগার তৈরি করে রেখেছে, গোলাঘর তৈরি করে রেখেছে এই তৃণমূল দল। একদিকে রাজ্যের কলকারখানায় তো আলো জ্বলছে, কোনো লোডশেডিং নেই, খুব ভালো লাগে। কিন্তু আমরা তো পশ্চিমবাংলায় 77 সালে যখন এসেছিলাম, পশ্চিমবাংলায় আমার বাড়ি, সেখানে বিদ্যুৎ ছিল না। আপনার এখানে কোথায় বিদ্যুৎ থাকবে? টালিগঞ্জের গায়ে বিদ্যুৎ ছিল না। গোটা পশ্চিমবাংলায় কোথাও বিদ্যুৎ নেই, দু একটা শহরে তাও টিম করতো, তাও লোডশেডিং হয়ে যেত। সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমল, জ্যোতিবাবুর সরকার এসে বললেন প্রথম বিদ্যুৎ দরকার, খুঁটি আর তার জুড়ে দিলেই বিদ্যুৎ চায়। আমরা সেখানে কোলাঘাটে প্রথম 1400 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র করলাম। বক্রেশ্বরে বুকের রক্ত দিয়ে 1200 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র করেছি। সাগরদিঘিতে করেছি। দিল্লির সাথে লড়াই করে দিয়ে আমরা ফারাক্কার তাপ বিদ্যুৎ কেন্দ্র, আমরা মেজিয়ার তাপ বিদ্যুৎ কেন্দ্র করেছি। আমরা ওই সাঁওতালডিতে ওই সিদ্ধার্থ শঙ্কর রায় হাফডান করে রেখে দিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বানিয়েছিল, কিন্তু বিদ্যুৎ কেন্দ্র করেনি। আমরা তার খোল ললচে পাল্টে দিয়ে 600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে রাষ্ট্রপতির থেকে পুরস্কার নিয়ে এসেছি। আমরা গ্যাস টারবাইন এনেছি। আরও অসংখ্য কাটোয়াতে আমরা বিদ্যুৎ কেন্দ্র করবার জন্য আমরা জমি অধিগ্রহণ করেছি অনেকটা। মমতা সেখানে কৃষকদের আটকে দিয়েছে, বিদ্যুতের জন্য জমি দিয়ে কি হবে, তোমার ছেলে চাকরি পাবে বলে আটকে দেওয়া হয়েছে। পশ্চিমবাংলার অগ্রগতিতে বাধা দেওয়া হয়েছে। এখানে সিঙ্গুরের কারখানা করতে দেওয়া হয়নি, কিন্তু আমরা বিদ্যুৎটা করেছিলাম।